এটাই তোমার জীবনের সর্বশেষ ইউনিফর্ম পরা বোর্ড এক্সাম। সো এই ইউনিফর্মটা সম্মানের দিকে তাকায় নিজের লাইফের একটা স্টোরি লেখার জন্য ভালো মতো পড়াশোনা করো এবং ভালো মতো পরীক্ষাটা দিও, কারণ এই এক্সামটাই অনেক কিছু ডিকটেট করবে এবং এই এক্সামটার গল্প জীবনের অনেক জায়গায় বলতে হবে। এই এক্সামটা রেজাল্ট দিয়ে অনেক কিছু অ্যাচিভ করা যাবে। সো গিভ ইট ইউর বেস্ট শট। এটাকে খেলায় নিও না। লাস্ট 10 দিনে আসে কোনো টপিক যদি না পড়ে থাকো বাদ দাও, কোনো টপিক যদি কঠিন মনে হয় বাদ দাও, যদি কোনো ইম্পর্টেন্ট টপিকও আগে না পড়ে থাকো বাদ দাও, যা তুমি আগে পড়ছো এবং ওগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ো। অর্থাৎ এই মোমেন্টে যারা ভাবতেছো 7 ঘন্টা 10 ঘন্টা একটা লেকচার করবো, পুরো একটা চ্যাপ্টারের ধারণা ওয়ান শট ক্লাস করে পরীক্ষা দিতে যাবা, তার পরীক্ষা হলে 100% ধরা খাবা। এই সময়টাতে নিজে পড়ার বিষয়, অর্থাৎ কোনো ক্লাস থেকে কিছু জানতে পারবা না, সেটা তুমি আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এখন কিনলা, এটা আমার নিজেরই প্রোগ্রাম, ঠিক আছে? তুমি কিনো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা ভালো যে শর্ট ফর্ম ক্লাস আছে। কিন্তু তারপর আমি বলবো 3 ঘন্টার ক্লাস করার দরকার নেই। তুমি যেটা করবা এই 3 ঘন্টা থেকে, ধরো তোমার নদী নৌকার ম্যাথে প্রবলেম, পুরো ক্লাসটা আগে যেই পার্টটাতে নদী নৌকার ম্যাথ আলোচনা হয়েছে সেটা পড়লা। ধরো সেটুসে তোমার বায়োলজির রেপ্লিকেশনের প্রবলেম, সো রেপ্লিকেশন পার্টটাতে যায় শুধুমাত্র রেপ্লিকেশনের ক্লাসটুকু করবা। পুরা ক্লাস করার কোনো দরকার বা যৌক্তিকতা কিন্তু নাই। টু রিড, অর্থাৎ এই মোমেন্টে তুমি যা পড়বা, বই পড়ো, গাইড পড়ো, অঙ্ক করো, ম্যাথ করো, সলভ করো, যা করো, কোনো সৃজনশীল করলা, অ্যাটলিস্ট তুমি যা পড়বা, যা রিভাইজ করবা, মেজরিটি জিনিসপাতি লেখার চেষ্টা করবা। এখন চাইলেও পুরো ম্যাথ করা যাবে না, পুরো সিকিউ লেখা যাবে না। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো কি পয়েন্টস গুলা, অর্থাৎ লেখার যে কি পয়েন্টগুলো আছে, যে সামারি করে একটা ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা লাইন বা একটা সৃজনশীলের ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা, ইম্পর্টেন্ট 3-4টা লাইন, এগুলো একটা বড় একটা খাতা নিয়ে, সাদা খাতা নিয়ে ওগুলোতে লিখবা। নট লাইক দ্যাট প্রপার লেখা হবে, বাট লিখবা, যাতে আউটপুট দেওয়াটা শেখো। এটাতে হাত চালু হবে, ব্রেনের মধ্যে লেখার জিনিসপাতি বেশি মনে থাকে। সো এই সময়টাতে লিখবা, যত বেশি পারো লেখো, ঠিক আছে? পড়ার চেয়ে লেখার দিকে বেশি ফোকাস করো। এই পুরো জার্নিটাতে 2 বছর ধরে তুমি বেশ কিছু টপিক মার্ক করছো, যে ম্যাথটা কঠিন, এই লাইনটা স্কিপ করছি, এই লাইনটা পারি নাই, এই লাইনটা ভুল করছি, বা লাস্টের দিকে এসে ফাইনাল মডেল টেস্ট দিছো অনলাইনে বা অফলাইনে, তুমি পুরো টাইম জুড়ে যা যা ভুল করছো, যা যা মিস্টেক করছো, সেই জিনিসগুলো এখন রিভাইজ করা হলো মূল কাজ। অর্থাৎ মিস্টেক এবং যেগুলো টপিক তুমি মার্ক করে ফেলছো, এগুলো এখন প্রতিদিন দিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা টাইম নিয়ে রিভাইজ করবা। বাঙালি স্বভাব হলো বাঙালি একটা ভুল একবার করে না, কয়েকবার করে ইনশিওর করে যে ওই ভুলটা সে আবার করতেছে। সো তুমি ডোন্ট বি এ টিপিক্যাল বাঙালি, যেটা করবা ওই টপিক যাতে আবার রিভাইজ করে যাও, ভুলগুলা যাতে নেক্সট টাইম ভুল না হয়। দ্যাট ক্যান বি এমসিকিউ, দ্যাট ক্যান বি সিকিউ। এইচএসসি চলাকালীন অনেক প্ল্যাটফর্ম ইনক্লুডিং আস এবং অনেকেই অনলাইনে অফলাইনে তোমাকে পাগল বানাই দেবে যে অ্যাডমিশন করে। ট্রাস্ট মি, এই মোমেন্টে তোমার হাতে শুধুমাত্র এইচএসসি আছে। বুয়েট কোচিং এ ভর্তি হইলা, পাই গেলা 4.25, পরীক্ষাও দিতে পারবা না। বুয়েট কোচিং এ ভর্তি হয়ে গেলা, সায়েন্সের নাম্বার তোমার 540-এর নিচে আসছে, পরীক্ষাও দিতে পারবা না। সেই জন্য পাগল হবা না, তোমার হাতে এখন এইচএসসি মূল। এইচএসসি পরীক্ষার পরে ইনাফ টাইম পাবা অ্যাডমিশন নিয়ে চিন্তা করতে, কোনো জায়গায় প্রি বুকিং করতে হবে না, সবাই ডিসকাউন্টে ভর্তি নিবে, সবাই জানে। এটা জাস্ট কিছু চোদনা পোলাপানকে টার্গেট করে শুরুর দিকে ভর্তি করাই নাই, যাতে ওই টাকাটা দিয়ে অ্যাডমিশন টাইমে মার্কেটিং করতে পারে। ডোন্ট বি পার্ট অফ এনি মার্কেটিং স্টান্ট অর মার্কেটিং স্ক্যাম। অ্যাডমিশন নিয়ে চিন্তা করবা না, এইচএসসি পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল শেষ, দেন থিঙ্ক অ্যাবাউট অ্যাডমিশন। এখন এইচএসসি খুবই মনোযোগ সহকারে, খুবই ডেডিকেশনের সাথে দিবা। তোমার কোন বন্ধু কি করতেছে কোনো দিকে নজর দেওয়ার দরকার নাই, তোমার হাতে যেটা আছে এখন, যেটা তোমার লাইফে চলতেছে সেটাতে ফোকাস করো। এইচএসসি পরীক্ষায় তুমি যেই সাবজেক্টে এক্সাম দাও না কেন, ট্রাই করবা বড় করে লেখার, বড় করে ম্যাথ করার, 2টা স্টেপ বেশি লেখার, 2টা উদাহরণ বেশি দেওয়ার, 2টা চিত্র বেশি দেওয়ার, 2টা প্যারা বেশি করার, 2টা লাইন বেশি টানার। তোমার খাতাই তোমাকে রিপ্রেজেন্ট করবে, তোমার নামও কেউ জানবে না, তোমার রোলও কেউ জানবে না। সো তুমি তোমার পুরো পরিচয় চেঞ্জ করার জন্য একটা খাতা পাবা, যে খাতাটাকে সর্বোচ্চ বড় করে, সুন্দর করে, কোনো কাটাকাটি না করে, নীলকালি সবুজ কালি ইউজ করে যতটা সুন্দর করে লেখা যায়, তোমার সামর্থ্যে যতটা কুলা, যতটা ইনফরমেটিভ করে লেখা যায়, যতটা বড় করে ম্যাথ করা যায়, শর্টকাট দিয়ে করবো না। এটা বইটার খাতা না, এখানে খাতা কাটবে গ্রামের কোনো একজন স্যার, সে এই শর্টকাট সম্বন্ধে জানেও না, ঠিক আছে? সো যতটা ইলাবোরেটলি এবং যতটা সুন্দরভাবে লিখবা, এইচএসসি পরীক্ষা তত ভালো হবে। এইচএসসি পরীক্ষা যেদিন হবে তার আগের দিন অবশ্যই আমাদের হলো প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর যা কিছু আছে আগের দিন রাতে প্যাকিং করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড এবং আমাদের প্রবেশপত্র এগুলার 1 কপি ফটোকপি রাখতে হবে নিজের সাথে, 1 কপি ফটোকপি বাসায় রাখতে হবে। এগুলার পিডিএফ কপি অনলাইনে সংরক্ষণ করতে হবে। কলম রাখতে হবে 3-4টা। ক্যালকুলেটরের ক্ষেত্রে সিডাব্লিউ অনেক ক্ষেত্রে অ্যালাউ করবে না, সো 2টা ক্যালকুলেটর সাথে নিয়ে যেতে হবে। সিডাব্লিউ একটা বা আরেকটা হলো অ্যালাউড ক্যালকুলেটরের মধ্যে, যদি ভাগ্য ভালো থাকলে সিডাব্লিউ ইউজ করতে দিবে, না ভাগ্য ভালো থাকলে ব্যাকআপ ক্যালকুলেটর দিয়ে কাজ করতে হবে। এইসব জিনিসপাতি আগে রাতে কমপ্লিট করে রাখতে হবে। সেন্টার আমার বাড়ি থেকে যদি 1 পা হাঁটেও হয়, সেন্টারে মিনিমাম পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে যাবো, কারণ 30 মিনিট আগে বা 1 ঘন্টা আগে ঢুকতে দেয় না। আমাকে নির্দেশনা মানে যেতে হবে। মূল প্রথম পরীক্ষার দিন অ্যাটলিস্ট সেন্টারে 2 ঘন্টা আগে যাব, কারণ আমাকে সেন্টারে আমার সিট খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে সেন্টারে যায় বসে থাকা ভালো, রাদার দেন দেরি করে যায় দরজার মধ্যে পিটাপিটি ডাঙ্গাডাঙ্গি করে কান্দাকাটি করা। প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এই ঘটনার শিকার হও, তো অবশ্যই সেন্টারে আগে যায় বসে থাকো, রাদার দেন লাস্টে যাওয়া। এই হলো ওভারঅল আমাদের এক্সাম হল এথিক্স। খাতা বা কোশ্চেন যখন পাবা, শুরুতে ঝাঁপাই পড়বো না লেখার ক্ষেত্রে। শুরুতে আগে প্ল্যান করবো কোন সিকিউ অ্যান্সার দিব, কোন সিকিউ কেমনে লিখবো। একটা সিকিউ অ্যান্সার করে তারপর আবার প্ল্যান করে আরেকটা সিকিউ চুজ করাচ্ছে, শুরুতে 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে 5টা সিকিউ প্ল্যান করে দেন লিখতে পারে বসাটা ফার মোর বেটার অপশন। টেক টাইম অ্যান্ড গিভ টাইম ইন ইউর প্ল্যানিং।
তাড়াহুড়ার কিছু নাই, কিন্তু তাড়াহুড়ার অনেক কিছু আছে। প্ল্যানিং ভালো থাকলে দুটো একই সাথে হবে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি আমাদের কিউএনএ এইচএসসি সাজেশনটা ফলো করে থাকো, তুমি দেখবে আমরা ক খ সাজেশন দিছি। গ খ করে ভাবিও না যে ক খ বানায় লিখবা, ক খ বানায় লেখা যায় না। 3 মার্ক যদি 5টা কোশ্চেনে মারা খাও, 15 মার্ক কাটা চলে যাবে, জীবনে প্লাস আসবে না। ক খর দিকে এখন ফোকাস দাও কয়েকদিন। এমসিকিউ এতদিন পড়ো নাই, এমসিকিউ কোশ্চেনগুলো একটু সলভ করো, এমসিকিউ কিছু এক্সাম দাও। এমসিকিউ মার্ক 25-এর মধ্যে অ্যাটলিস্ট 20 আপ লাগবে, নাহলে কিন্তু লিখবা 90-র কাছাকাছি নাম্বার যায় না বা প্লাসও ছুটে গেছে। সো এমসিকিউ আর ক খ যেটা কেউ পড়তেছে না, সেটা এখন পড়ার চেষ্টা করো। সৃজনশীল ইনশাল্লাহ মোটামুটি ভালো নাম্বার আসার মতো আছে। কিউএনএ সেশন ফলো করলে তোমার 75% প্লাস কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে চলে আসি, সেটা হলো মনের শান্তি অনুযায়ী মিলাও। অনেকে বলে এইচএসসি পরীক্ষা চলাকালীন কোশ্চেন মিলাইতে হয় না। আমি যেটাতে বিশ্বাস করি সেটা হলো কোশ্চেন মিলায় আমাকে আগে ডিসাইড করতে হবে যে আমি কত মার্ক কাটা খাচ্ছি বা প্লাস মিস করতে গেছি না কিনা। যদি আমার বাংলা প্রথম পত্রে 5 মার্ক মাইনাস যায়, তাহলে আমি ট্রাই করবো বাংলা দ্বিতীয় পত্রে এমন প্রিপারেশন নিতে যাতে ওই 5 মার্ক আমি কুলায় উঠতে পারি। যদি আমি ফিজিক্স ফার্স্ট পার্টে ধরা খাই, তাহলে আমাকে জানতে হবে যে কত মার্ক ধরা খাইছে, যেটা আমি ফিজিক্স সেকেন্ড পার্টে উঠায় দেওয়ার চেষ্টা করবো। মনের মধ্যে খুঁতখুঁতি নিয়ে বা সন্দেহ নিয়ে পরীক্ষা কন্টিনিউ করার কোনো দরকার নাই। তুমি যদি জানো তুমি খারাপ করছো, এক্স্যাক্টলি জানো কতটুকু তুমি খারাপ করছো। নাহলে ভুল ধারণা নিয়ে কোচিং করতে যাবে ইঞ্জিনিয়ারিং, পরে 1 মাস আগে ভর্তি হবো ভার্সিটিতে, দুটো রাখতে তো চান্স হবে না। সো মিলাবা, মিলানোতে কোনো খারাপ কিছুই নাই। তুমি মারা খাইছো, কতটুকু মারা খাইছো এটা তোমাকে মেজার করতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে চলে আসি, সেটা হলো এইচএসসি পরীক্ষায়। আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমি প্রতিদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হয়েছি। এবং এই টাইমটাতে এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি সর্বাধিক আল্লাহর ধর্মকর্ম করছি। এখন অনেকের এটাতে মনে হইতে পারে যে ভাই তুই কি সিজনাল নামাজি? না, কথা হলো আমি বিপদে পড়ছি, আমি তো অবশ্যই আল্লাহর একজন বান্দা, সে অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল সে, তাই না? তো আমি এখন যদি কোনো জায়গায় বিপদে পড়ি, আমি তো আমার আল্লাহর কাছে যে হাত পাতবো। হ্যাঁ, হইতে পারে আমি আগে অনেক তার কাছ থেকে মুখ ফিরে রাখছি, এখন বিপদে পড়ছি আমি তার কাছে যাবো। নিঃসন্দেহে মনে রাখতে হবে সৃষ্টিকর্তা তোমাকে তোমার বাপ মায়ের চেয়ে বেশি ভালোবাসে। সো এমন কখনোই ভাববা না যে না আগে নামাজ পড়ি না, এই জন্য আমি এখন নামাজ পড়বো না। দরকার হলে এই কয়েকটা মাস, এই এইচএসসি চলাকালীন টাইমটা পুরাটা সর্বোচ্চ শক্তি দিয়ে নামাজ কালাম পড়ো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। এবং আরেকটা যেটা, সেটা হলো আত্মবিশ্বাস কাল্টিভেট করো। আমি সেন্টারে যাই কখনো এটা ভাবতাম না যে আমি জিপে 5 পাবো কিনা, গোল্ডেন পাবো কিনা। আমার টার্গেট থাকতো এই সেন্টারে সবচেয়ে ভালো আমার রেজাল্ট হবে। এই কারণে কিন্তু আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, 1211 পাইছিলাম, গোটা বাংলাদেশে আমার সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল। সো তোমার আত্মবিশ্বাসটা এই লেভেলে রাখতে হবে। আত্মবিশ্বাস আসবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থেকে এবং পরিশ্রম এবং প্রিপারেশন থেকে। দিস ইজ ওভারঅল লাস্ট 10 ডে প্রিপারেশন। লাস্ট 10 ডেতে পড়াশোনা খুব একটা হবে না, এটাই বাস্তবতা। কিন্তু এই খুব একটা না হওয়ার মধ্যে তোমাকে একটা ফ্লো স্টেট অর্জন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ লাস্ট 10 দিনে কিন্তু চাইলেও অনেক বেশি পড়া যাবে না, কিন্তু পড়াটা ধরে রাখতে হবে। মনে রাখবা, যে সকল পড়া দেখে মনে হচ্ছে মনে নাই, পরীক্ষার লোকগুলাই মনে আসবে। এটা জাস্ট প্যানিকের কারণে মনে হয়। প্যানিক ফাইট করার কোনো উপায় নাই। প্যানিকের মধ্যে বাঁচে থাকা, টিকে থাকা, পরীক্ষার হলে যাওয়া পর্যন্তই যা কঠিন। প্রথম 2টা পরীক্ষায় প্যানিক লাগবে, 3য় পরীক্ষা থেকে সবকিছু নর্মাল হয়ে যাবে। সো আমার ছোট ভাই ও বোনেরা, আমার নিজেরও পরিবারের একজন ওন ব্লাড পরীক্ষা দিচ্ছে এইচএসসিতে, সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা, সকলের জন্য দোয়া রইল, সকলের জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।